আসসালামু আলাইকুম। কিনান লার্নিং হোমে স্বাগতম। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের গত পর্বে তোমাদের গণিত বইয়ের 17তম অধ্যায় অর্থাৎ পরিসংখ্যান নিয়ে বেসিক আলোচনা হয়েছিল। তোমাদের সেখানে সূত্র এবং কিভাবে চলকের মাধ্যমে পরিসংখ্যানগুলোকে সাধারণত সমাধান করা যায় সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আজ আমরা তোমাদের পরিসংখ্যানে যে সকল প্রশ্নগুলি এসে থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের পরিসংখ্যানে বোর্ড পরীক্ষা কিংবা যে কোনো পরীক্ষায় যে প্রশ্নগুলি এসে থাকে সেগুলি হচ্ছে গড়, গাণিতিক গড়, সংক্ষিপ্ত গড়, মধ্যক, প্রচুরক। অর্থাৎ এই 5টি প্রশ্ন ব্যতীত আর কোনো ধরনের প্রশ্ন কিন্তু আসে না। আর কি আসে? আর আসে তোমাদের গ্রাফ আসে, আয়তলেখ, বহুভুজ আর হচ্ছে অজীব রেখা। অর্থাৎ তোমরা এখান থেকে এই 5টি অঙ্ক এবং 3টি গ্রাফ যদি তোমরা সম্পন্ন করতে পারো তাহলে কিন্তু তোমাদের পরিসংখ্যানে 10-এর মধ্যে 10 মার্ক তোমাদের নিশ্চিত থাকবে। আজ আমরা দেখব যে একটি গড়, একটি গাণিতিক গড়, একটি সংক্ষিপ্ত গড়, একটি মধ্যক, একটি প্রচুরক নির্ণয়ের মাধ্যমে কিভাবে সকল ধরনের তোমাদের যে পরিসংখ্যানে মধ্যক, প্রচুরক, সংক্ষিপ্ত গড়, গড়, গাণিতিক গড় এগুলি রয়েছে সবগুলি সমাধান করা যায়। প্রথমে আমাদের যে প্রশ্নটি রয়েছে এখানে প্রথমে রয়েছে গড়, অর্থাৎ এখানে 50 জন শিক্ষার্থীর গণিত বিষয়ের প্রাপ্ত নম্বর দেওয়া হয়েছে। এটি হচ্ছে একটি অবিন্যস্ত উপাত্ত। এটি হচ্ছে একটি অবিন্যস্ত উপাত্ত। আমাদের সারণী দেওয়া আছে, তাই আমরা সারণী নিয়ে কথা বলবো না। যেহেতু আমাদের সারণী দেওয়া আছে আমরা সেখান থেকে অঙ্ক সমাধানে সরাসরি চলে যাচ্ছি। প্রথমে রয়েছে এখানে গড় ও গাণিতিক গড় নির্ণয়। তাহলে তোমার প্রশ্ন অর্থাৎ কোয়েকশন যাই আসুক না কেন তোমাকে প্রথমে কি করতে হবে? তোমাকে প্রথমে সূত্র জানতে হবে। তুমি যদি সূত্র না জানো তাহলে কিন্তু তোমার পক্ষে অঙ্ক সমাধান করা কি সম্ভব হবে না। তাহলে তোমাকে সাধারণত সূত্র জানতে হবে। তাই তোমাদের গত পর্বে সূত্র নিয়ে আলোচনা হয়েছে, সূত্র তোমাদের বুঝিয়ে দিয়েছি। আশা করি ইতিমধ্যে তোমরা সূত্রগুলো মুখস্থ করেছো। তাহলে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে গড় আর রয়েছে গাণিতিক গড়। তাহলে গড়ের সূত্র কি? গড়ের সূত্র হচ্ছে সামেশন fi(xi) বাই n, সামেশন fi(xi) বাই n। তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে গাণিতিক গড়, অর্থাৎ তোমাদের গাণিতিক গড় আসতে পারে। গাণিতিক গড়ের সূত্র হচ্ছে 1/n সামেশন fi(xi). তাহলে আমাদের কিন্তু এখানে দেওয়া আছে fi(xi). তাহলে fi কি? fi হচ্ছে গণসংখ্যা, xi কি? xi হচ্ছে মধ্যমান, আর n কি? n হচ্ছে মোট গণসংখ্যা। তোমাদের কিন্তু গত ভিডিওতে এ ধরনের চলকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, কোনটিকে কি দ্বারা প্রকাশ করা হয়। আশা করি তোমরা যারা পূর্বে ভিডিওটি দেখেছো তোমাদের কোনো সমস্যা হবে না, এবং যারা নতুন ভিউয়ার্স রয়েছে তোমরা চাইলে কিন্তু পরিসংখ্যানের যে বেসিক আলোচনা হয়েছে সেই ভিডিওটি দেখে আসতে পারো। তো প্রথমে রয়েছে এখানে fi কি? fi হচ্ছে গণসংখ্যা। তাহলে গণসংখ্যা কোথায়? আমাদের এই যে উদ্দীপকে দেওয়া রয়েছে। তাহলে আমরা এখানে লিখবো গণসংখ্যা। গণসংখ্যা হচ্ছে 6, তারপর রয়েছে 10, তারপর রয়েছে 12, তারপর রয়েছে 9, তারপর রয়েছে 8, তারপর রয়েছে 5। এখন আমাদের আর কি প্রয়োজন হবে গড় নির্ণয়ের ক্ষেত্রে? আর গড় নির্ণয়ের ক্ষেত্রে প্রয়োজন হবে মধ্যমান। কি? মধ্যমান। তাহলে মধ্যমান কি? মধ্যমান হচ্ছে শ্রেণী ব্যবধানের উচ্চসীমা এবং নিম্নসীমা, অর্থাৎ শ্রেণী ব্যক্তি শ্রেণী পার্থক্যের যে উচ্চসীমা এবং নিম্নসীমা রয়েছে এই দুটি সংখ্যাকে তোমাকে সাধারণত যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। যেমন এখানে আমরা এটিকে যদি মধ্যমান বের করি, এবং এ ধরনের প্রশ্ন যে কোনো খ নং প্রশ্নে আসতে পারে। মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো, তৃতীয় শ্রেণীর মধ্যমান নির্ণয় করো, পঞ্চম শ্রেণীর মধ্যমান নির্ণয়। তোমাকে যে শ্রেণীর বলে না কেন তুমি সাধারণত কি করবা? সেখানে যে দুটি মান রয়েছে অর্থাৎ উচ্চসীমা এবং নিম্নসীমা সে দুটাকে যোগ করবা। তাহলে আমরা যদি এটাকে যোগ করি, এখানে এটা নিম্নসীমা হচ্ছে 51 এবং উচ্চসীমা হচ্ছে 55, তাহলে কত আসে? 6 আর হচ্ছে 10, 106। এবং এই 106 কে তোমাকে কি করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে। আমরা যদি এটাকে 2 দ্বারা ভাগ করি, 106 ভাগ হচ্ছে 2, তাহলে কত আসে? তাহলে আসে 53, অর্থাৎ কি? 53। তাহলে আমাদের প্রথম যে মানটি রয়েছে মধ্যমান সেটি হচ্ছে 53। তারপর তোমরা এখানে একটি সহজ টেকনিক অ্যাপ্লাই করতে পারো। তোমাদের যে শ্রেণী ব্যবধান থাকবে সেই ব্যবধান এটার সাথে যোগ করে পরবর্তী মানগুলো তোমরা বের করতে পারো, অথবা দুটি যোগ করে কিন্তু 2 দ্বারা ভাগ করে। এটি অনেকবার করতে হয়, যে কারণে তোমাদের সহজ টেকনিকের মাধ্যমে তোমাদের যে শ্রেণী ব্যবধান থাকবে সেটি যোগ করে বসে। এখানে পার্থক্য কত আছে? এখানে পার্থক্য আছে 5। তাহলে আমরা এখানে 5 যদি যোগ করে এটার সাথে বসিয়ে দিই
প্রত্যেকটি কিন্তু সমান হবে। তোমরা চাইলে এটা এটা এবং যে কোনো শ্রেণী যোগ করে তোমরা 2 দ্বারা ভাগ করে দেখবে এই মানগুলো কিন্তু ঠিক আছে। তাহলে আমরা কিন্তু সহজ টেকনিকের মাধ্যমে করব। 53 তারপর তার সাথে পার্থক্য রয়েছে কত 5, তাহলে 53 আর 5 হচ্ছে 58, 58 আর 5 হচ্ছে 63, 63 আর 5 হচ্ছে 68, 68 আর 5 হচ্ছে 73, 73 আর 5 হচ্ছে 73, 73 আর 5 হচ্ছে 78। আমরা কিন্তু মধ্যমান পেয়েছি। এখন আমাদের কি প্রয়োজন হবে fi xi, অর্থাৎ fi ইনটু xi, এই দুটোকে আমাদের কি করতে হবে গুণ করতে হবে fi ইনটু xi। তাহলে আমরা এই 53 কে যদি 6 দ্বারা গুণ করি তাহলে তোমাদের কত আসে, তাহলে আসে এখানে 318। তারপর রয়েছে 10 এবং রয়েছে 58, 10 কে যদি আমরা 58 দ্বারা গুণ করি তাহলে কত আসে, এখানে আসে 580। তারপর রয়েছে 12, তারপর রয়েছে 63, 12 কে যদি আমরা 63 দ্বারা গুণ করি তাহলে আসে সেখানে 756। তারপর রয়েছে কত, তারপর রয়েছে 9, 9 কে যদি আমরা 68 দ্বারা গুণ করি তাহলে কত আসে, তাহলে আসে 9 কে যদি আমরা 68 দ্বারা গুণ করি তাহলে আসে 612। তারপর রয়েছে কত, তারপর রয়েছে 8 এবং 73, 8 কে যদি আমরা 73 দ্বারা গুণ করি তাহলে সেখানে আসে 584। তারপর রয়েছে 5, 5 কে যদি আমরা 78 দ্বারা গুণ করি তাহলে সেখানে কত আসে, তাহলে সেখানে আসবে 390। এখন তোমাদের কাজ কি, এখন তোমাদের কাজ হচ্ছে এখানে কিন্তু n এর মান নেই, তাহলে n কি, n হচ্ছে মোট গণসংখ্যা। এখন আমরা প্রত্যেকটি গণসংখ্যাকে কি করব যোগ করব, অর্থাৎ আমাদের মোট গণসংখ্যা বের করতে হবে। মোট গণসংখ্যাকে প্রকাশ করা হয় n দ্বারা, আমরা লিখলাম n। প্রথমে রয়েছে এখানে 6, 6 আর 10 হচ্ছে 16, 16 আর 12 হচ্ছে কত, 16 আর 12 হচ্ছে 28, 28 আর 9 কত, 28 আর 9 হচ্ছে 37, 37 আর 8 কত, 37 আর 8 হচ্ছে 45, 45 আর 5 হচ্ছে 50, তাহলে n সমান 50। এটা তোমরা যোগ করে বসাতে পারো, অথবা তোমাদের উদ্দীপক এখানে দেওয়া রয়েছে মোট গণসংখ্যা কত 50, তাহলে তোমরা সরাসরি সেখান থেকে বসিয়ে দিবা। এখন আমরা এই তিনটিকে যোগ করব। প্রথমে রয়েছে 318, তারপর রয়েছে 580, তারপর রয়েছে 756, তারপর রয়েছে 612, তারপর রয়েছে 584, তারপর রয়েছে 390, অর্থাৎ তোমাদের প্রত্যেকটি সংখ্যাকে এখানে যোগ করতে হবে। এসব প্রত্যেকটি সংখ্যাকে যোগ করার পর কি আসে, প্রত্যেকটি সংখ্যাকে যোগ করার পরে আসবে তোমাকে 3240, 3240। এখন দেখো সামেশন fi xi, আমরা কিন্তু এখানে fi xi এবং n উভয় চলকের মান পেয়েছি। এখন তোমাদের কাজ কি, এখন তোমাদের কাজ হচ্ছে এখানে সরাসরি fi x এর মানটি তোমরা বসিয়ে দিবা। fi x এর সমান কত 3240, অর্থাৎ 3240 ভাগ হচ্ছে কত, ভাগ হচ্ছে 50, তাহলে 3240 আর হচ্ছে 50, এই দুটিকে যদি আমরা ভাগ করি তাহলে কত আসে, 3240 এবং 50 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে সেখানে কত আসে আমরা একটু দেখি। 3240 ভাগ হচ্ছে 50, তাহলে এখানে আসে 64, অর্থাৎ 64.8, 64.8 তোমরা সেখানে দিয়ে দিবা প্রায়। তারপর কি রয়েছে গাণিতিক গড়, গাণিতিক গড় ইকুয়াল হচ্ছে 1, তাহলে n সমান কত, n সমান হচ্ছে 50, আমরা বসিয়ে দিব এখন 50, n সমান 50। তারপর কি রয়েছে গুণন fi xi, fi x এর মান কত রয়েছে এখানে 3240, আমরা লিখবো এখানে 3240, অর্থাৎ 3240 কে যদি আমরা 50 দ্বারা আবার ভাগ করি তাহলে সেক্ষেত্রে কি বের হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু একই ফলাফল আসবে, অর্থাৎ 3240 ডিভাইডেড হচ্ছে কত 50, তাহলে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে সেখানে আসবে 64.8 প্রায়। অর্থাৎ তোমাদের একটি জিনিস খুব সহজ টেকনিকে মনে রাখবা, গড় নির্ণয়ের ক্ষেত্রে অথবা গাণিতিক গড় নির্ণয়ের ক্ষেত্রে শ্রেণীব্যাপ্তিক গণসংখ্যা মধ্যমান এই দুটি সারণীরই প্রয়োজন হবে। তাহলে আমাদের গড়ের সারণীর প্রয়োজন হবে 1টি 2টি 3টি 4টি। এখন আমরা আলোচনা করব কিভাবে সংক্ষিপ্ত গড় নির্ণয় করতে হয়। তবে আরেকটি জিনিস তোমরা মনে রাখবা, সেটি হচ্ছে যখনই তোমাকে কোনো গড় নির্ণয়ের কথা বলা হবে সেক্ষেত্রে কিন্তু তোমাকে মধ্যমান বের করতে হবে, সেক্ষেত্রে কি লাগবে মধ্যমান লাগবে।
আমরা এখন এখানে সংক্ষিপ্ত গড় নির্ণয় করব। তাহলে সংক্ষিপ্ত গড় নির্ণয়ের সূত্র কি? তোমাদের অবশ্যই সেই সূত্রটি জানতে হবে। সংক্ষিপ্ত গড় নির্ণয়ের সূত্র, প্রথমে আমরা এখানে লিখব সংক্ষিপ্ত গড়। সুতরাং সংক্ষিপ্ত গড়, সংক্ষিপ্ত গড় ইকুয়াল হচ্ছে a প্লাস সামেশন fi ui বাই n ইন্টু h। সংক্ষিপ্ত গড় নির্ণয়ের সূত্র কি? a প্লাস সামেশন fi ui বাই n ইন্টু h। তাহলে এখানে আমাদের কি কি প্রয়োজন হবে? এখানে আমাদের লাগবে এ চলক কি? এ চলক হচ্ছে আনুমানিক গড়। তারপর কি রয়েছে? fi কি গণসংখ্যা, ui কি দাব বিচ্যুতি, আর কি রয়েছে n কি মোট গণসংখ্যা, h কি শ্রেণীর ব্যবধান। তাহলে আমরা এখানে শ্রেণীর ব্যবধানও পেয়ে যাচ্ছি, অর্থাৎ h সমান কি? h সমান হচ্ছে শ্রেণীর ব্যবধান। শ্রেণীর ব্যবধান কত হচ্ছে? 5। n ইকুয়াল কি? n ইকুয়াল হচ্ছে মোট গণসংখ্যা। তাহলে আমরা এখানে মোট গণসংখ্যা কত পেয়েছি? 50। তারপর রয়েছে fi, এখানে কিন্তু একটা মান রয়েছে। তারপর রয়েছে যেটি, সেটি হচ্ছে ui। তাহলে আমাদের এখানে ui কি? ui হচ্ছে দাব বিচ্যুতি। কি বিচ্যুতি? দাব বিচ্যুতি। তাহলে আমাদের সংক্ষিপ্ত গড় নির্ণয়ের ক্ষেত্রে দাব বিচ্যুতির প্রয়োজন হবে। দাব বিচ্যুতি। দাব বিচ্যুতি কি? দাব বিচ্যুতি হচ্ছে ui। আমরা এখানে লিখলাম ui। এখন তোমাদের কাজ কি? এখন প্রথম যে রয়েছে এ কি? এ হচ্ছে সবচেয়ে বড় গণসংখ্যার মধ্যমান, এটাই তো। এই চলকগুলা নিয়ে কিন্তু তোমাদের বেসিক যে আলোচনা হয়েছে সেখানে কিন্তু তোমাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। এ সমান কি? সবচেয়ে বড় গণসংখ্যার মধ্যমান। তাহলে সবচেয়ে বড় গণসংখ্যা কত? সবচেয়ে বড় গণসংখ্যা হচ্ছে এখানে 12। তাহলে 12 মধ্যমান হচ্ছে 63, অর্থাৎ 63। তাহলে আমরা প্রথমটি যে এ, তার কিন্তু মান পেয়েছি কত? 63। তারপরে হচ্ছে fi ui, আমরা এখানে fi পেয়েছি কিন্তু ui নেই। ui কি? খুব সহজে এগুলা করতে হবে, তাহলে তোমাদের ভুল হবে না। তোমরা চাইলে এখানে কিন্তু সূত্র দিয়ে করতে পারো। হ্যাঁ, দাব বিচ্যুতির সূত্র হচ্ছে xi মাইনাস a বাই h, এটি। তো এটি দ্বারা করতে পারো। তো এটি দ্বারা করতে গেলে তোমাদের অনেক সময়ের প্রয়োজন হবে, কিন্তু তোমাদের মনে রাখতে হবে সহজ টেকনিক। তাহলে সহজ টেকনিকে তোমরা একটি কাজ করবা, সেখানে যে মানটিকে তোমরা আনুমানিক গড় ধরবা প্রথমে এ, সেটিকে ধরে নিবা 0, এবং উপরের দিকে যতটি সারণী থাকবে সেখানে -1 -2 এভাবে বসিয়ে দিবা, এবং 0-র নিচে যতগুলা গড় থাকবে, সারণী থাকবে, সেখানে বসিয়ে দেবে 1 2 3। অর্থাৎ এভাবে যদি সহজ টেকনিকে মনে রেখে তোমরা সাধারণত মানগুলো বসিয়ে দাও, তাহলে তোমাদের অঙ্ক কি ভুল হবে না। এখন আমরা দেখব যে দাব বিচ্যুতি হচ্ছে কি? দাব বিচ্যুতি হচ্ছে fi ui। তাহলে আমরা এখানে লিখবো fi আর কি ui। তাহলে fi ইন্টু ui, এটিকে কি করতে হবে? গুণন করতে হবে। তাহলে fi এখানে কত রয়েছে? fi রয়েছে 6, দাব বিচ্যুতি রয়েছে -2। তাহলে 6 দুগুণা কত হয়? 6 দুগুণা হয় 12, তাহলে -12। এখানে রয়েছে 10, এখানে রয়েছে 1, তাহলে -10 একে 10। এখানে রয়েছে 0, এখানে রয়েছে 12, 12 0 0। এখানে রয়েছে 9, এখানে রয়েছে 1, 9 একে 9। তারপর রয়েছে এখানে 8, এখানে রয়েছে 2, 8 দুগুণে 16। তারপর এখানে রয়েছে কত? 5, এখানে রয়েছে 3, 3 5 এ 15। এখান থেকে তোমরা মানটি কিভাবে বের করবা? fi ui, ঠিক আছে? fi ui ইকুয়াল, তাহলে fi ui সাধারণত এখানে রয়েছে আমরা দেখি মাইনাসের কত রয়েছে? এখানে 12 আর 10, তাহলে মাইনাসের হচ্ছে 22 22। তাহলে প্লাসের মান কত রয়েছে? এখানে প্লাসের এখানে রয়েছে, দেখো আমরা যদি একটু যোগ করি সবগুলি মান, 15 আর হচ্ছে এখানে কত 16, 31, 31 আর 9 হচ্ছে 40। তাহলে প্লাসের রয়েছে এখানে কত? 40। তাহলে আমরা এখানে বসিয়ে দিই প্লাসের হচ্ছে 40। তাহলে 40 থেকে 22, 40 থেকে 22 কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 40 থেকে 22 বিয়োগ হবে। 40 থেকে 22 যখন আমরা বিয়োগ করবো, সেখানে থাকবে 18। কত? 18। তাহলে fi u এর মান হচ্ছে 18। অর্থাৎ প্লাসের যে মানগুলো তোমরা বের করবে এবং মাইনাসের মানগুলো, সেগুলা যেগুলা বের করবে, সেগুলা থেকে প্লাসের মানগুলাকে প্রথমে যোগ করতে হবে, মাইনাসের মানগুলাকে প্রথমে যোগ করতে হবে।
দুটি মান যোগ করার পর তাদের যে মান বের হবে সেখান থেকে তোমরা ফাইনালি কি করবা, সেখানে ফাইনালি প্লাস মারা। যদি কখনো তোমাদের এখানে মাইনাসের মানটি এখানে ধরে নিলাম আমরা যে 40 মাইনাসের মানটি বড় চলে আসছে 40, সেক্ষেত্রে তোমরা কি করবে, সেক্ষেত্রে কিন্তু এখানে মাইনাস দিতে হবে। বোঝা গেছে? তাহলে এখন কিন্তু আমরা আনুমানিক গড় এর মান পেয়েছি, এফআই এর মান পেয়েছি, এন এর মান পেয়েছি, এইচ কিন্তু আমরা পেয়েছি। তাহলে এখন আমরা সরাসরি মানগুলো বসিয়ে দিব। এ ইকুয়াল হচ্ছে আনুমানিক গড়। তাহলে আনুমানিক গড় কত, এখানে আনুমানিক গড় হচ্ছে 63। তাহলে আমরা বসিয়ে দিলাম এখানে 63 প্লাস, তারপর কি রয়েছে, তারপর হচ্ছে এফআই ইউআই হচ্ছে 18, বসিয়ে দিলাম 18। তারপর এন হচ্ছে 50, এইচ হচ্ছে 5। এখন কি করব, এখন তোমাদের করতে হবে 63 প্লাস 5 18, 5 18 সাথে কি হিসাবে আছে, গুণ হিসাবে। তাহলে 5 18 কত আসে, 5 18 90, 5 18 হচ্ছে 90, 90 ভাগ হচ্ছে 50। এটিকে তোমরা সহজে করার জন্য এখানে লিখবা যে 90 ভাগ হচ্ছে 50, 90 ভাগ 50, এখানে আসবে 1.8, 1.8। তাহলে 63 আর 1.8 কত হয়, 64.8 প্রায়। এটি হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত গড় নির্ণয়ের পদ্ধতি। তোমরা যদি একটি সংক্ষিপ্ত গড় নির্ণয় করতে পারো এভাবে, তাহলে যে কোনো ধরনের সংক্ষিপ্ত গড় আসুক তোমরা সেটি আনসার করতে পারবো। তাহলে আমাদের প্রথম এবং দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, দুটি প্রশ্নই আমাদের শেষ হয়েছে। এখন আমরা করব মধ্যক এবং প্রচুরক নির্ণয়। মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে শুধু তোমাদের কি ক্রমযোজিত গণসংখ্যা সারণী বের করতে হয়, ক্রমযোজিত অর্থাৎ গণসংখ্যার যোগফলের এটির একটি সারণী বের করতে হয়। আর প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে কোনো ধরনের কোনো সারণীর প্রয়োজন পড়ে না, অর্থাৎ প্রচুরক সরাসরি উদ্দীপক থেকেই করা যায়। তাহলে দেখবো গ নং যে প্রশ্নটি রয়েছে মধ্যক এবং প্রচুরক। এখানে তোমাদের মধ্যক এবং প্রচুরক নির্ণয় করার পদ্ধতি এই সারণী থেকে যদি তোমরা সম্পন্ন করতে পারো, তাহলে তোমাদের যে কোনো ধরনের মধ্যক কিংবা প্রচুরক থেকে প্রশ্ন আসুক সেটি তোমরা সমাধান করতে পারবে। এখানে মধ্যক রয়েছে এবং প্রচুরক রয়েছে। তাহলে মধ্যক আমরা প্রথমে লিখব মধ্যক নির্ণয়ের সূত্র। দেখি আমরা মধ্যক নির্ণয়ের সূত্রটা কি। তাহলে লিখলাম আমরা মধ্যক ইকুয়াল হচ্ছে L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। প্রথমে আমাদের মধ্যকের যে চলকটি রয়েছে সেটা হচ্ছে L। তাহলে L কি, তোমাদের গত ভিডিওতে বেসিক আলোচনা L কি সেটি বুঝিয়ে দিয়েছি। L হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা। তাহলে মধ্যক শ্রেণী তুমি কিভাবে পাবা সেটি নাকি, মধ্যক শ্রেণী হচ্ছে তোমাকে যে কাজটি করতে হবে মধ্যক শ্রেণীর জন্য সেটা হচ্ছে n/2, অর্থাৎ মোট গণসংখ্যা ভাগ হচ্ছে 2। তাহলে মোট গণসংখ্যা কত, এখানে মোট গণসংখ্যা হচ্ছে 50, 50 ভাগ হচ্ছে 2, তাহলে কত আসে 25। অর্থাৎ 25 নং যে সংখ্যাটি রয়েছে সেটি তোমাদের যে সারণীতে থাকবে সেটি হচ্ছে তোমাদের কি মধ্যক শ্রেণী। তাহলে আমরা দেখি 25 নং কোথায় আছে, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 10, তাহলে এখানে আছে 16তম পদ পর্যন্ত। তারপর 16 আর 12, 16 আর 12 কত হয়, 16 আর 12 25। তাহলে এই গড়টির মধ্যে আমাদের কি মধ্যক যে শ্রেণীটি সেটি রয়েছে, অর্থাৎ মধ্যক শ্রেণীর যে সংখ্যাটি সেটি এই সারণীর মধ্যে রয়েছে। তাহলে আমরা এখানে 25তম পদ পেলাম কোন সারণীতে, সেটি হচ্ছে এই সারণীতে। তাহলে এখানে আমাদের কি আছে মধ্যক শ্রেণী। তাহলে মধ্যক শ্রেণীর কি হবে নিম্নসীমা। তাহলে মধ্যক শ্রেণীর নিম্নসীমা কোনটি, মধ্যক শ্রেণীর নিম্নসীমা হচ্ছে এটি, উচ্চসীমা হচ্ছে এটি। তাহলে L সমান কত হবে, L সমান হবে 61। আমরা এখানে লিখি L ইকুয়াল হচ্ছে 61। তারপর হচ্ছে n ইকুয়াল কত, n হচ্ছে মোট গণসংখ্যা, তাহলে সেটি হচ্ছে 50। তারপর কি রয়েছে FC কি, FC হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা, এখন আমাদের কি লাগবে ক্রমযোজিত গণসংখ্যা। অর্থাৎ মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে ক্রমযোজিত গণসংখ্যা সারণীর তোমাদের কি প্রয়োজন পড়বে। এ কারণে আমি এখানে প্রথমে লিখে রেখেছি শ্রেণীভিত্তিক গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা। তো ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয়ের পদ্ধতি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে রয়েছে 6, আমরা বসিয়ে দিলাম 6 এবং 10 হচ্ছে 16, 16 আর 12
হচ্ছে 28, 28 আর 9 37, 37 আর 8 45, 45 আর 5 50। অর্থাৎ এটি হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা সারণী। তোমাদের কোন প্রশ্নে আসতে পারে ক্রমযোজিত গণসংখ্যা সারণী নির্ণয় করো। জাস্ট তোমরা সিম্পলি এখানে এই যে গণসংখ্যাগুলো রয়েছে প্রথমটি এখানে বসিয়ে দেবা, তারপর কোনায় কোনায় গুণ করবা। অর্থাৎ 6, 6 10 16, 16 12 28, 28 12 37, 28 আর হচ্ছে 9 37, 37 আর 8 45, 45 আর 5 হচ্ছে 50। তাহলে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা সারণী এখানে বের হচ্ছে। এখন আমরা দেখবো এফসি কি। এফসি হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা কোনটির, অর্থাৎ মধ্যক শ্রেণীর। তাহলে মধ্যক শ্রেণী আমাদের কোনটি, এখানে মধ্যক শ্রেণী আমরা পেয়েছি এখানে এটি। তাহলে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, তাহলে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 16। তাহলে এখানে এফসির মান কত, এফসির মান হচ্ছে 16। আমরা এখানে লিখবো এফসি ইকুয়াল হচ্ছে 16। তারপর কি রয়েছে, তারপর রয়েছে এইচ। এইচ কি, এইচ হচ্ছে শ্রেণীর ব্যবধান। তাহলে শ্রেণীর ব্যবধান কত আছে, শ্রেণীর ব্যবধান আছে 5। তারপর হচ্ছে এফ এম। এফ এম কি, এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণী, এটি মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত, মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 12। তাহলে আমরা বসিয়ে দিলাম এফ এম, এফ এম ইকুয়াল হচ্ছে 12। এখন আমরা এই মানগুলো যেহেতু পেয়েছি চলকের, আমরা সরাসরি মানগুলো বসিয়ে দিব। প্রথমে রয়েছে এল, এল ইকুয়াল হচ্ছে 61। তারপর রয়েছে যোগ, তারপর কি রয়েছে এন, এন হচ্ছে 50। তারপর হচ্ছে 2 মাইনাস এফসি, এফসি কত, এফসি হচ্ছে এখানে 16, বসালাম আমরা 16। তারপর হচ্ছে এইচ শ্রেণীর ব্যবধান, শ্রেণীর ব্যবধান হচ্ছে 5। তারপর হচ্ছে এফ এম, এফ এম হচ্ছে গণসংখ্যা মধ্যক শ্রেণীর, সেটা হচ্ছে 12, এফ এম সমান হচ্ছে 12। অর্থাৎ এল, এল হচ্ছে 61, এন, এন হচ্ছে 50 ডিভাইডেড 2 সূত্রের। তারপর হচ্ছে মাইনাস এফসি, এফসি হচ্ছে 16। তারপর হচ্ছে ইন্টু, তারপর হচ্ছে এইচ, এইচ হচ্ছে শ্রেণীর ব্যবধান হচ্ছে 5। তারপর হচ্ছে এফ এম, এফ এম ইকুয়াল হচ্ছে 12। এখন তোমাদের কি করতে হবে, দেখো আমরা যদি 50 কে 2 দ্বারা ভাগ করি তাহলে সেখানে কত আসে, 25। কত আসে, 25। 25 কে আমরা এখানে লিখবো 25 মাইনাস 16 ইন্টু 5/12। অর্থাৎ আমাদের এখন কি 25 থেকে 16 বিয়োগ করতে হলো। তাহলে 25 থেকে 16 বিয়োগ করলে কত থাকে, তাহলে 25 থেকে 16 বিয়োগ করলে সেখানে থাকবে 9, অর্থাৎ 9, 9 আর হচ্ছে 5 আর হচ্ছে 12। তাহলে 5 আর 9 গুণ দিলে সেখানে হবে 45, 45 ভাগ হচ্ছে 12। এখন তোমরা কি করবা, এই 45 কে ভাগ করবা 12 দ্বারা। আমরা সেটিকে ভাগ করি, তাহলে 45 ভাগ হচ্ছে 12, সেখানে সে 3.75 এবং 3.75 এর সাথে সরাসরি যোগ করে ফেলবা 61। তাহলে আমরা যোগ দিয়ে দিলাম 61। তাহলে আমরা দেখি কত আসে, এখানে আসে 64.75। তাহলে এটার আনসার হচ্ছে 64.75। তারপর হচ্ছে প্রায় 64.75 প্রায়। এখন আমরা দেখবো কিভাবে প্রচুরক নির্ণয় করতে হয়। প্রচুরক, এখানে আমরা লিখবো প্রচুরক নির্ণয়ের সূত্র। প্রচুরক, প্রচুরক নির্ণয়ের সূত্র কি, এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু হচ্ছে এইচ। তাহলে এল, এল কি, এল কি, এল এর মান তোমরা পেয়েছি এখানে 61, আমরা বসিয়ে দিলাম 61 প্লাস, তাহলে তারপর কি রয়েছে এফ ওয়ান। এফ ওয়ান এর মান কি, এফ ওয়ান হচ্ছে সবচেয়ে বড় গণসংখ্যার পূর্ববর্তী শ্রেণীর বিয়োগফল। অর্থাৎ এখানে রয়েছে 12, 12 থেকে যদি আমরা 10 বিয়োগ করি সেখানে থাকবে কত, 2। অর্থাৎ এফ ওয়ান হচ্ছে এখানে 2। আমরা এখানে একটু লিখি এফ ওয়ান আর হচ্ছে এফ টু। এফ ওয়ান কি, এফ ওয়ান হচ্ছে সবচেয়ে বড় গণসংখ্যার পূর্ববর্তী শ্রেণীর বিয়োগফল। তাহলে সবচেয়ে বড় গণসংখ্যা কত আছে এখানে, 12। 12 থেকে 10 বিয়োগ করলে সেখানে থাকবে কত, 2। এফ টু হচ্ছে সবচেয়ে বড় গণসংখ্যার পরবর্তী শ্রেণীর বিয়োগফল। তাহলে এখানে রয়েছে 12, 12 থেকে 9 আমাদের বিয়োগ করতে হবে। 12 থেকে 9 বিয়োগ করলে আমাদের থাকবে এখানে 3। তাহলে আমরা বসালাম 3। এখন কিন্তু আমাদের আর কি লাগবে, এইচ। তাহলে এইচ কত, শ্রেণীর ব্যবধান হচ্ছে 5। এখন আমরা মানগুলো বসিয়ে দিই। এফ ওয়ান হচ্ছে 2, এফ ওয়ান হচ্ছে 2 যোগ এফ টু হচ্ছে 3 ইন্টু, তারপরে হচ্ছে শ্রেণীর ব্যবধান হচ্ছে 5, 61 প্লাস
5 দুগুণে 10, আর হচ্ছে 3 আর 2 হচ্ছে 5, তাহলে 5 দুগুণে এখানে হচ্ছে 10, অর্থাৎ 2 দ্বারা সেটাকে ভাগ করা যায়, 5 দুগুণে 10, তাহলে 61 এবং 2 যোগ করলে হবে এখানে 63, অর্থাৎ এটি হচ্ছে প্রচুরক। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের গড়, গাণিতিক গড়, সংক্ষিপ্ত গড়, মধ্যক, প্রচুরক, এই 5টি অঙ্ক পরিসংখ্যান থেকে করলে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের এই প্রশ্নগুলি এসে থাকবে। গড় নির্ণয় করো, মধ্যক নির্ণয় করো, প্রচুরক নির্ণয় করো, গাণিতিক গড় নির্ণয় করো। অর্থাৎ এখানে যে 5টি অঙ্ক রয়েছে সেটি যদি তোমরা সমাধান করতে পারো তাহলে আশা করি পরিসংখ্যান থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে সেটি তোমরা সমাধান করতে পারবে। ধন্যবাদ সবাইকে। আগামী পর্বে তোমাদের দেখিয়ে দিব পরিসংখ্যানের গ্রাফ নিয়ে, অর্থাৎ তোমাদের আয়তলেখ, বহুভুজ এবং অজীব রেখা রয়েছে, সেগুলো কিভাবে তোমাদের আনসার করতে হয় খুব সহজ টেকনিকের মাধ্যমে সেগুলো দেখিয়ে দিব। ধন্যবাদ সবাইকে। ইনান লার্নিং হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।